সামগ্রিক যে বিকাশ, সেই বিকাশের একটি অংশ হিসেবে আন্দোলনকে দেখেন, তাদের দায়িত্ব হচ্ছে সাংবাদিকদেরকে নিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমি এর পরবর্তীতে একটি শক্তিশালী প্ল্যাটফর্মের স্বপ্ন দেখি এবং আশা করি যে আমরা সবাই মিলে সেই প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবো, যে প্ল্যাটফর্ম পেশাদার সাংবাদিকদের রুটি রুজি সহ সাংবাদিকদের নীতিনিষ্ঠতা, সাংবাদিকদের দায়িত্ব কর্তব্য এবং সাংবাদিকদের অধিকার সমস্ত বিষয়ে সোচ্চার থাকবে। তার বাইরে যে সমস্ত সংগঠন এখন আছেন তারা যদি আদর্শ নিরপেক্ষ হয়ে দল নিয়ে থাকতে চান, কথা ছিল সাংবাদিকতা হবে দল নিরপেক্ষ আদর্শের পক্ষে, কিন্তু আমরা অলরেডি আদর্শ নিরপেক্ষ হয়ে গেছি। আমাদের ভিতরে আদর্শ নেই, আমরা এখন দলের পক্ষে আদর্শ নিরপেক্ষ। আমরা চাই যে একটি আদর্শিক একটা সংগঠন গড়ে উঠুক, যেটা হবে দল নিরপেক্ষ, রাজনৈতিক লেজুর ভিত্তি নিরপেক্ষ। সেই আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করছি এবং সবাই মতামত দিবেন যে আমরা কি ধরনের একটা প্ল্যাটফর্ম করে আমাদের সাংবাদিকদের অগ্রযাত্রাকে সামনের দিকে একটি গণতান্ত্রিক বিকাশের দিকে নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। যেমনটা বলছিলাম, এখন ওপেন আলোচনা, আপনারা যারা কথা বলতে চান প্লিজ একটু আসবেন। পরিচয় দিয়ে জাস্ট আলোচনা সংক্ষেপে পরবর্তী পদক্ষেপ কি আমাদের। ধন্যবাদ আয়োজকদের আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্যোগের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খায়রুজ্জামান কামাল, আমি দৈনিক আমার বার্তা পত্রিকার সিটি এডিটর। আর পাশাপাশি আমি একটা ইন্টারন্যাশনাল সংগঠন আছে সেটার সাথে জড়িত, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট আইএফজে, এটা ব্রাসেল বেস, এটা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করে থাকি। এই সংগঠনটা মূলত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে থাকে, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা। এখানে যে 13 দফা উপস্থাপিত হয়েছে, আমি 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু, 2014 সালে এসে এই 40 বছরে আমার যে অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় রিপোর্টার, জুনিয়র রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, পরবর্তীতে ক্রাইম রিপোর্টার, ঢাকা রিপোর্টার সিটির প্রতিষ্ঠার বিভিন্ন কারণে আমরা প্রথমে আমি সুপারিশ করব আয়োজকদের আজকে যে ইনসেপশন প্রোগ্রামের পরবর্তীতে সময় নিয়ে আমাদের একটা ক্রিটিক্যাল একটা অ্যানালিসিস করা দরকার, অতীত বর্তমান আলোচনা করে ভবিষ্যতে আমরা কি করতে পারি পরিকল্পনা গ্রহণ করা, এটা একটা সুপারিশ আমার থাকবে। পাশাপাশি আমরা যে 13 দফা দাবি উত্থাপিত হয়েছে, এই 13 দফার অনেকগুলো দফা নিয়ে আমি আপনারা জানেন, পাশাপাশি আমি সাংবাদিকদের বিএসু যে কেন্দ্র কমিটিতে যারা আমরা দীর্ঘদিন কাজ করে আসছি, কিন্তু আমাদের যে লিমিটেশন গুলো, সেই লিমিটেশন গুলো আমরা বলতে চাই যে আমরা কোথায় কোথায় থমকে দাঁড়িয়েছি, কিছু কিছু ইস্যু নিয়ে আমরা কেন সফল হতে পারিনি, সেই বিষয়গুলো আমরা বলতে চাই। তাহলে আপনাদের আগামীতে এই দফা, এই দাবিগুলো নিয়ে কাজ করতে সুবিধা হবে, এটা আমার একটা পরামর্শ থাকবে। সর্বশেষ আমরা আমাদের যে লিমিটেশন, সেটা হলো দুটো কারণ, আমি আমার অভিজ্ঞতার কারণে বলবো। সেটা হলো যে আমাদের দেশের পলিটিক্যাল ডিভাইডেশন আছে, আদেশের সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হলো কর্পোরেট ওনারশিপ ইন মিডিয়া। বাংলাদেশের মিডিয়াগুলো যে কর্পোরেট ওনারশিপ, সেই কর্পোরেট ওনারশিপটা সবচেয়ে বড় সমস্যা আর কি। এক এক পত্রিকার এক এক কর্পোরেট, এক এক সংবাদপত্রের কোনো সংবাদপত্রে কিন্তু পলিসি মেনটেন করা হয় না, দুই একটা পত্রিকা ছাড়া। এইগুলো হলো আমার সুপারিশ। আগামীতে এই যে সমস্যাগুলো আছে সমাধান নিয়ে আমাদের বসে আলোচনা করে আমাদের একটা লং টার্ম একটা অবজেক্টিভ উদ্দেশ্য নিয়ে, লং টার্ম একটা উদ্দেশ্য নিয়ে এবং লক্ষ্য নিয়ে আমাদের কিছু কর্মসূচি প্রণয়ন করতে হবে। এই 13 দফাকে সামনে রেখে সেই কর্মসূচি সফলের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের ভিতরে যে বিভাজন আছে, আমরা আরো কমায় আনতে পারবো নিজেদের ভিতরে, আমাদের নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং তারপরেও আমাদের আগামীতে আমরা যে স্বপ্ন দেখছি যে স্বাধীন সংবাদপত্র, গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম এবং যে দাবিগুলো করছি, এই দাবিগুলো এক এক করে হয়তো বা আমরা পলিসি লেভেল কথা বলবো। আমরা সকল রাজনীতিবিদদের সাথে আমরা মত বিনিময় করবো, কারণ এখানে সব রাজনৈতিক দলগুলো হলো স্টেক হোল্ডার।
পাশাপাশি আমাদের সাংবাদিকরা যে দ্বিধাবিভক্ত বিভিন্ন কারণ আছে, এই দ্বিধাবিভক্ত বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক সংগঠন, তাদের সাথে আমি আমার সুপারিশ থাকবে আগামীতে কথা বলতে। সেই ক্ষেত্রে আমরা যারা দীর্ঘদিন যাবৎ সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কাজ করি এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমরা আপনাদের পাশে থেকে অনেকটাই সহযোগিতা করতে পারবো এই প্রত্যয় ব্যক্ত করে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের আয়োজনের জন্য। আবারও ধন্যবাদ সকলকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি মাহবুব সৈকত, নিজের পরিচয়টা দিয়ে আমি মাইটিভিতে আছি, সিনিয়র রিপোর্টার, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে কাজ করি। আজকে এখানে আসার মূলত কারণ হচ্ছে আমরা সবাই যে আশা নিয়ে আসি তেমনই একটা কবির বারবার অনেক হতাশাগ্রস্ত। আমাদের এখানে আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু আসলে জানি যে আমাদের ল্যাকিংস গুলো কি কি, সমস্যাগুলো কি কি, সম্ভাবনা কিভাবে হতে পারে। এই আলোচনা সম্ভবত অসংখ্যবার হয়েছে, আবার হতাশও আমরা হয়ে যাই। কিন্তু তারপরও যখন এরকম কোনো উদ্যোগ দেখি আমরা আসি। আমার মনে হয় আমার খুব প্রিয় একজন লেখকের এরকম দুটি উক্তি ছিল যে, হতাশার কথা তুমি বলো না, হতাশার অনলতে নিজেও জ্বলো না, তুমি জ্বলো না। আশার প্রদীপ তুমি যতটা পারো চারিদিকে রাশি রাশি ফোটাও, আর ভালো করে জেনে রাখো হতাশার মানে হলো ছলনা। আমি সেই ছলনা থেকে কিংবা হতাশা মুক্ত হতে আসলে এসেছি। আবার তিনি যখন লেখেন, আয় হতাশার আবর্জনায় নতুন সবাই মিলে আগুন জ্বালি, শূন্য বনের রুগ্ন শাখায় নতুন করে ফাগুন আনি। তো নতুন করে ফাগুন আনার যে উদ্যোগ আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে নিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু হার্থক্য আর হার্থক্যর মধ্যে কোনো হার্থক্য আছে কিনা আমি ঠিক জানি না। কামাল ভাইরাও এরকম অসংখ্য দাবি তুলেছেন, কিন্তু তারাই আবার দুটো সাংবাদিক ইউনিয়ন করে এক পক্ষ আর এক পক্ষকে কি করছেন এটা আপনারা ভালো করে জানেন। আমরা এখনো হয়তো ধরে রাখি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধ হবে। আমার আবেদন থাকবে, আপনারা সবাই জানেন যে আজকের এই মিটিং এর মাধ্যমে কিংবা আজকের এই আলোচনার মাধ্যমে গণমাধ্যমের নামক যে জমিন, সেই জমিন চাষ হয়ে যাবে না নিশ্চয়ই। অসংখ্য প্রতিবন্ধকতা আছে সেখানে। সেখানে রাষ্ট্র সমস্যা, সরকার সমস্যা, সেখানে মালিক পক্ষ সমস্যা, বিজ্ঞাপন দাতারা সমস্যা, সেখানে বিজ্ঞাপন যারা দেয় তাদের মধ্যে সিন্ডিকেটের সমস্যা। এরপর আবার আপনার অসংখ্য আপনার এই যে পল্টনের ওই পাশের যে গলি, সেই গলি থেকে বের হওয়া পত্রিকার সমস্যা। আর এই কারণে যে কারণে এন্ড অফ দ্য ডে এখানে বলেছেন রাজনৈতিক সমস্যা, তার সাথে বাণিজ্যিক কারণে আমাদের যারা ব্যবহার করে এটিও যোগ করার অনুরোধ করছি। যার ফলে আজকে শুনতে হয় আমাদের ভাইরাই মার খায়, আমাদের ভাইরাই শহীদ হয়, তারপর শুনতে হয় দালাল মিডিয়া, আমি এই গণ আন্দোলনে প্রথম থেকে আমার মতো অনেকেই আমি দেখেছি যারা মাঠে থেকে আমরা জীবন কোনোভাবে রক্ষা করেছি, কিন্তু তারপরও ওদের প্রোগ্রামে গেলেই আবার লোগো নিয়ে যাওয়ার পরে শুনতে হয় দালাল মিডিয়া। আমার কি দোষ? সেই জায়গাটায় এসে আমার মনে হয় একটি সুনির্দিষ্ট এই যে প্ল্যাটফর্ম হয়েছে, প্ল্যাটফর্মটা যেন ধ্বংস না হয় কিংবা বাহবা পাওয়ার জন্য না হয়, কিংবা সবার আগে আমরা করেছি এরকম কোনো কিছুর জন্য না হয়। সবাই মিলে, কামাল ভাই প্রস্তাবটা সুন্দর ছিল, স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে ধীরে আগান। কারণ এই যে অন্তর্বর্তী সরকার তা না, এরপর একটি গণতান্ত্রিক, সবার আগে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিতে হলে রাষ্ট্র সংস্কার করতে হবে। গণতান্ত্রিক সুষ্ঠু রাষ্ট্র গঠন হলেই কেবলমাত্র গণমাধ্যমের এই সংস্কার হওয়া সম্ভব। হয়তো তাৎক্ষণিকভাবে আমরা এই সরকারের কাছে কিছু দাবি করতে পারি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদেরকে আমাদের সেই সোনার বাংলা, কল্যাণমূলক বাংলা যদি গঠন না হয়, তাহলে কোনো পেশাজীবীরাই আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নে পৌঁছতে পারবো না। আসুন সবাই মিলে তারপরও ভয়েস রেজ করি। আবারও সবাইকে আমার এই অগোছালো কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মাহমুদুজ্জামান, আমি সাংবাদিকতার সাথে জড়িত 96 থেকে। আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় থেকে সাপ্তাহিক জায়জাদিন নিয়ে আমার কর্মকাণ্ড শুরু। বর্তমানে সাপ্তাহিক বিপরীত স্রোত নামে একটি পত্রিকা সম্পাদনা করি। আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় একটু তুলতে চাচ্ছি, যেহেতু সংস্কারের বিষয় এসছে।
এখন আসলে বৈষম্য বিরোধী শব্দটা খুবই আলোচিত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে বৈষম্য বিরোধী যে সংস্কার চলছে, আসলে সাংবাদিকতায় বৈষম্য বিরোধীটাই মনে হয় এখন আমাদের জন্য বেশি প্রয়োজন হয়ে গেছে। কারণ আমরা সাংবাদিকতা করছি এবং আমরা যখন শুরু করি তখন আমাদের সিনিয়র বা আমাদের স্বপ্নের মানুষ যারা ছিলেন, আতাউস সামাদের নাম বলতে পারি, তারপর মুকুল ভাইয়ের কথা বলতে পারি, শফিউল আজম মুকুল ভাই বাংলার বাণীতে ছিলেন, এরকম বিভিন্ন পত্রিকায় কয়েকজন আইকনিক সাংবাদিক ছিলেন, তাদের দেখে কিন্তু আমরা সাংবাদিকতা শুরু করেছি এবং এক একজনের রাজনৈতিক ভিউ কিন্তু এক এক রকম ছিল, কিন্তু তাদের পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এই জিনিসটা কিন্তু আমরা এখন আর পাইনি। আমরা দল করি, ঠিক আছে, প্রত্যেকেরই রাজনৈতিক বিশ্বাস থাকবে, এটা খুবই সহজ একটা বিষয়, কিন্তু সেইটা যেন আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, এই বিষয়টার উপর আমি বিশেষভাবে জোর দিতে চাই। এবং আমরা যেন পরস্পর অন্যকে আক্রমণ করা, এটা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে শুরু হোক। আমরা অন্যকে কেন আক্রমণ না করে আমরা প্রত্যেকের সহযোগিতা চাইতে পারি। যতগুলি ইউনিয়ন আছে, যতগুলি সংগঠন আছে, আমরা ঢাকায় শুধু না, ঢাকার বাইরেও অনেক সংগঠন আছে, তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগটা করতে পারি। এবং কি হবে এতে করে একটা যে সাংবাদিকদের একটা আস্থার সংকট এখন তৈরি হয়েছে। মূল বিষয়টা কি, আমাদের পত্রিকার ক্ষেত্রে আমরা বা টিভির ক্ষেত্রে দেখি, আমাদের যারা মালিক থাকেন বা যারা পরিচালনা করেন তারা সাধারণত সরকার রিলেটেড থাকেন বা সরকার সমর্থন থাকেন। কোন সরকার পরিবর্তন হয়ে গেলে তাদের অবস্থান থাকে না, তারা হয়তো দেশ ছেড়ে চলে যায়, মুশকিলে পড়ে যায় যারা কাজ করে তারা, কারণ তারা তখন চাকরি সংকটে পড়ে যায় যে চাকরিটা থাকবে কিনা। একজন সিনিয়র সাংবাদিক যিনি নিউজ এডিটর হয়ে গেছেন বা একটা বড় পজিশনে আছেন, তার পক্ষে অন্য একটা জব জোগাড় করা বা সমসাময়িক একটা সমমর্যাদার একটা জব জোগাড় করা কিন্তু খুব কঠিন কাজ। একটা মালিক যদি চলে যায় বা এই ধরনের একটা বিপর্যয় হলে পুরো পত্রিকায় যদি টেনশনে পড়ে যায়, তাহলে আসলে এই সাংবাদিকতার মানে যে পেশা নিয়ে যে একটা কাজ এগিয়ে যাওয়া সেটা কিন্তু হয় না। তো প্রথমেই আমাদের আসলে আমাদের যে অবস্থানটা, সাংবাদিকতার যে অবস্থান, সেটা একটু নিশ্চিত করা উচিত যে আমি যে হাউসে আছি এই হাউসে আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো। দ্বিতীয় আরেকটি বিষয় যেটা আমরা বলছিলাম যে আমরা যে কোনো ক্ষেত্রে একজন আরেকজনের সাথে রাজনৈতিক মতবাদের কারণে একজন আরেকজনকে আক্রমণ করি, এই জিনিসটা আমাদের বন্ধ হওয়া উচিত। প্রত্যেকের রাজনৈতিক বিশ্বাস থাকবে, সে তার মতো করে চলবে, কিন্তু আমরা যেন পরস্পরের মধ্যে এই হানাহানি বা এই বিষয়টার মধ্যে না যাই। এবং আমার কিছু যে প্রস্তাব করে এসছে এখানে সাগরবনের বিষয়টা আমাদের সত্যি সত্যি খুব মানে দুর্ভাগ্যজনক যে এতদিন ধরে এই মামলাটি ঝুলে আছে। এবং সাগর যখন কেরিয়ার শুরু হয় তখন থেকে আমার সাথে তার পরিচয় ছিল। তো তার মৃত্যুটা আসলে আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। এরকম আমাদের সাংবাদিক অনেকেই মারা গেছেন এবং এই আন্দোলনেও অনেকে মারা গেছেন। আমরা তাদের নামগুলি অন্তত একটু জানতে চাই বা তাদের পরিচয়গুলি একটু ভালো মতো জানতে চাই। অনেকেই কিন্তু জানেন না যে কয়জন আমাদের সাংবাদিক মারা গেছেন, কয়জন আহত হয়েছেন, তার কি পূর্ণাঙ্গ কোনো তালিকা আমরা করেছি কি। এটার একটা তালিকা খুব জরুরি, যারা মারা গেছেন এবং যারা আহত হয়ে অবস্থান করছেন তাদেরকে আমরা কোনোভাবে সাহায্য করতে পারি কিনা, আমাদের সামর্থ্য অনুসারে তাদেরকে যদি একটু সাহায্য করতে পারি। এবং যেই প্রস্তাবগুলো এখানে এসছে আমরা মনে করি যে আরো যদি কোনো প্রস্তাব আসে এগুলো সমন্বয় করে বর্তমান যিনি এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখানকার যিনি দায়িত্বশীল নাহিদ ইসলাম, আমরা মনে হয় তার কাছে আমরা এই প্রস্তাবগুলো পৌঁছে দিতে পারি বা সম্ভব হলে প্রধান উপদেষ্টার কাছে আমরা এই প্রস্তাবগুলো পৌঁছে দিতে পারি। আমরা যদি শুরু করেছি যেহেতু কাজটা যেন সাংগঠনিকভাবে হয় এবং এই প্ল্যাটফর্মটা যেন একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। আমাদের একটা বিষয় দেখি যে কেউ যদি কোনো ইউনিয়ন করেন তাহলে ওই ইউনিয়নের লোক যদি শোক প্রকাশ করেন ওনারাই তার বিপদে পড়েন। কেউ যদি ইউনিয়ন না করেন, তিনি যদি মারা যান, তাহলে কি আপনারা শোক প্রকাশ করবেন না? এটা তো হতে পারে না। পেশা আমাদের সবার, সাংবাদিকতা এটা একটা মহৎ পেশা এবং এটা একটা বড় ধরনের শিক্ষকতার পেশা। এটা মানুষকে আমরা শিক্ষা দেই। তো সেক্ষেত্রে আমাদের পেশাটাকে আমাদের আগে ধারণ করতে হবে যে আমরা সাংবাদিক। অত্যন্ত দুঃখজনক ভাবে কয়েকদিন আগে এক তরুণ সাংবাদিক আমাকে বলছিলেন যে ভাইয়া এখন আর আমি সাংবাদিক, এই পরিচয়টা দিতে আমার কাছে বিব্রত না। এইটা কেন আমরা বলবো? কারণ আমরা সাংবাদিকতা কিন্তু অন্যান্য অনেক সুযোগ সুবিধা পেলেই এসেছি। তো সেক্ষেত্রে আমাদের এই পেশাটাকে নিজেরা যদি আগে সম্মান না দিই তাহলে মানুষ কিন্তু সম্মান দিবে না। প্রথমত আমাদের সম্মানটা আমাদের নিশ্চিত করতে হবে এবং যেসব হাউস ধ্বংস হয়েছে বা আক্রান্ত হয়েছে তাদের সাথে আমাদের কথা বলতে হবে এবং তাদের কি ধরনের সহযোগিতা দরকার সেটা আমরা দেখতে পারি। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের একটা লিস্ট যদি আমরা করতে পারি, তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং তাদেরকে আমরা যতটুকু সম্ভব আমাদের সাহায্য করা এবং এই সংগঠনের মাধ্যমে আমরা যদি মাসে একটা রিপোর্টের মতো করতে পারি যে আসলে পত্রিকার লোকজনের বা মিডিয়ার অবস্থাটা কি, এটা যদি একটা মাসিক রিপোর্টের মতো আপনারা করতে পারেন
মানে অনেকটা মিডিয়া ওয়াচের মতো যে আসলে কি হচ্ছে। এটা যদি একটা থাকে তাহলে একটা ভারসাম্য থাকে, কারণ আমরা দেখি যে অর্থনীতি নিয়ে কথা বলার জন্য সিপিডি আছে, এরকম বিভিন্ন সেকশন নিয়ে কথা বলার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সাংবাদিকতা নিয়ে কথা বলার কোনো সংগঠন নাই। সত্যিকার অর্থে সাংবাদিকের সমস্যা কার কি হচ্ছে, ঢাকার বাইরের একটা সাংবাদিক কি প্রবলেম আছে, সে শুধুমাত্র একটা আইডি কার্ড নিয়ে তার কিভাবে তার জীবন চলছে তাকে বাধ্য করা হচ্ছে অন্যায় কাজ করার জন্য, পত্রিকা থেকে বলে দেওয়া হচ্ছে তুমি এটা দিয়ে করে খাও, তাহলে সে কিভাবে করে খায়? এখানে অনেকে আছেন যারা গ্রাসরুট পর্যায়ে সাংবাদিকতার সাথে জড়িত। তো এই মানুষদেরকে যদি আমরা সাংবাদিকতায় আনতে চাই তাহলে কিন্তু আমাদের আসলে সংস্কারটা সর্বক্ষেত্রেই করা প্রয়োজন। তো আমরা বিশ্বাস করি যে এই যে উদ্যোগটা নিয়েছেন, যারা উদ্যোগ নিয়েছেন এই সময়টাতে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা এখানে এসে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মনে করি যে সবাই যদি মিলেমিশে আমরা কাজটা করি তাহলে এটা একটা ভালো একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি অন্তত ক্রিয়েট করতে পারি যে ওকে এই প্ল্যাটফর্ম থেকে আসছে মানে এটা গ্রহণ করা যায়, এইটুকু অন্তত যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে মনে হয় প্রথম কাজটা আমাদের হবে। তার পরবর্তীতে আপনারা যারা আছেন এবং এখানে যারা সম্পৃক্ত আছেন সবাই মিলে আমরা ইনশাল্লাহ এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো বা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আপনাদের প্রতি সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সময় শেষ হয়ে যাচ্ছে, যদি সবাই উপস্থিত দিক থেকে বলেন। ইমন ভাই কিছু বলো। প্রিয় উপস্থিতি, অন্যান্য শিশির হিসেবে আপনারা অনেক চিনেন। যারা এই উদ্যোগ নিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। জুলাই মাস আমাদের জন্য কি পরিস্থিতি গিয়েছে, গণমাধ্যমের জন্য কেমন ছিল এটা সবারই জানা, নতুন করে বলার কিছু নেই। আপনারা অনেকে বলেছেন যে এই সময়ে আমরা সংস্কার বা বৈষম্য বিরোধী সাংবাদিক হিসেবে আমরা একটা প্রতিবাদ করব। ছাত্র জনতার যে বিক্ষোভ হয়েছিল সেখানে আমরা আহত হয়েছি, নিহত হয়েছি। গণমাধ্যমের উপরে প্রেসার ছিল, এই কারণে আমরা তথ্যগুলো প্রকাশ করতে পারিনি, এই জন্য আমরা এখন অনুতপ্ত, দুঃখিত। কিন্তু এখন তো আমরা মনে করি যে আমরা স্বাধীন। এখন কেন সেই সব চিত্র আমরা প্রকাশ করতে পারছি না? তাহলে কি আমরা এখনো স্বাধীন না? আমাদের গণমাধ্যমগুলোকে এখন কি রাহমুক্ত হয়নি? অনেকে এখন মায়া কান্না করছেন বিভিন্ন বিষয়ে। সরি, আমার কথাটা আপনারা কষ্ট নেবেন না। যারা বিভিন্ন সময় সাংবাদিকতাকে কুক্ষিগত করেছেন, দলবাজি করেছেন, এখন তাদেরকে নিয়ে যদি আবার ওকে ডাক দেন তাহলে এটা ভুল ফাটানো ছাড়া আর কিছুই না। কবি বলেছেন কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তার মানে কুকুরকে কিছু করা যাবে না। আমি কুকুরকে কামড়ানোর কথা বলছি না, কিন্তু কুকুরকে ভ্যাকসিন দেওয়া দরকার। প্রয়োজনীয় ভ্যাকসিন ছাড়া আপনি কিভাবে সংস্কার করবেন? যারা দালালি করেছে, যারা দালালি শিখিয়েছে তাদেরকে চিহ্নিত করুন, তারপরে আমরা উত্তরের দিকে হাঁটি। আমার কথা এতটুকুই চাই, দালালির দিন শেষ, রাহুমুক্ত বাংলাদেশ, সুস্থ গণমাধ্যম, গণমানুষের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। এদিক থেকে আগে বলেছিল, তারপরে আমি একটু আমরা উদ্যোক্তাদের বিষয়ে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে অনেক ধরনের কথা আসছে যে আমরা যে উদ্যোগটা নিয়েছি, আমাদের আগের যে বক্তা বলে গেলেন, আমিও কিন্তু তার সাথে একমত যে যারা যা করেছে তাদেরকে রেখে কিন্তু হবে না। মানে এটা কিন্তু আপনাদের মতো একজন হিসেবে আমাদের পাবলিক ওপিনিয়ন, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটাও একটু মাথায় রাখা দরকার। এবং সুনির্দিষ্টভাবে সামনে কি হবে সেই বিষয়টা একটু আপনারা খুব ভালোভাবে বলবেন। সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে। আমি মিজানুর রহমান খবির, সবশেষ এখন টেলিভিশনে জয়েন্ট নিউজ এডিটর ছিলাম। আপাতত কয়েক মাসে একটু বিরতিতে আছি ব্যক্তিগত সমস্যার কারণে। তো যাই হোক, যে কথাগুলো আপনারা অনেকে বলেছেন, মাহবুব সৈকত থেকে শুরু করে অনেকেই বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তবে আমার যে 14 বছরের সাংবাদিকতা, টেলিভিশন সাংবাদিকতার অভিজ্ঞতা, এর আগে সময় টেলিভিশনে কাজ করেছি, আমি দেখি যে আমার যেগুলো অফিস আছে আমাদের বা পত্রিকার ক্ষেত্রেও অ্যাডমিনের কাছেই আমার প্রথম বন্দিত্বটা থাকে। অর্থাৎ অ্যাডমিন আমাকে গার্মেন্টস কর্মীর মতোই ব্যবহার করে। সেখানে একজন অফিস অ্যাসিস্ট্যান্ট, আমি যখন তাকে একটা শসা এনে কেটে দিতে বলি, সে বলে ভাই আমার কেটে দেওয়া লাগবে। সেটা যখন একজন বস শুনে
সেই কথা নিয়ে আমাকে শোকজ লেটার দেয়, তো সেই কথাগুলো কিন্তু খুবই লজ্জা, হাস্যকর, কখনো অবমাননাকর, এবং এই কথা এতগুলো গণমাধ্যমের সামনে আমি বলছি, এই কথাগুলো খুবই দুঃখজনক ঘটনা। কেননা ওই যে অফিস অ্যাসিস্ট্যান্ট যে সাধারণত টোকাই শ্রেণীর ছেলে পাবে, আজকে চাকরি পেয়েছে, সেই ছেলেটা ওই বড় কোনো কর্মকর্তা হয়তো লেজুর বৃত্তি করে বা তার কোনো আত্মীয় হয়ে আজ সেখানে চাকরি করছে। তাহলে আপনি যখন আপনার অফিসের ড্রাইভারকে, টেলিভিশনে যারা আছেন, সে ড্রাইভার এদিকে যাবে না, ওদিকে যাবে না, এটা ধরবে না, এটা করবে না, এইভাবে হেনস্থা এবং বৈষম্যের শিকার হন অ্যাডমিনের বড় বড় অফিসারদের কথা আমি নাই বললাম, এটা কিন্তু বাস্তবতা। নিউজ রুমের যে কথা, আজকে এখানে যারা এসেছেন এবং উদ্যোগ নিয়েছেন, আপনারা সবাই কি এই পরিস্থিতি না হলে আগে কথা বলতে পারতেন? অ্যাডমিনে গিয়ে বা নিউজ এডিটর যিনি আছেন, সিএনই যিনি আছেন, তার কানে যদি যেত বা তার চোখে যদি ঘুরতো, আপনি এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলছেন, তারপর অফিসে গিয়ে আবার চেয়ারে বসবেন, চেয়ারটা থাকবে কিন্তু আপনি থাকবেন না। এখন হয়তো সিচুয়েশনটা একটু পাল্টেছে, কিন্তু আগের বাস্তবতা অবশ্যই তাই ছিল, স্বীকার করেন আর নাই করেন, পত্রিকার ক্ষেত্রে হয়তো তাই। আমি যখন এই অনিশ্চয়তায় ভুগবো, অর্থাৎ আমার বেতন বা চাকরি চলে গেলে আমাকে যখন ভিক্ষার ঝুড়ি হাতে নিতে হবে, আমার পরিবার যখন আমাকে নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে, তাহলে এই চাকরিটা আমি কেন করছি? তাহলে চাকরিটা দেওয়ার আগে আমাকে নিয়ে ভাবা উচিত কর্তৃপক্ষের, এবং আমারও নেওয়ার আগে ভাবা উচিত যে আমাকে কখন চলে যেতে হয়, চলে গেলে আমি কি করবো। এই পরিস্থিতিটা এখনো চলছে, আশা করি পরিস্থিতি পাল্টায়নি। কেননা মালিকরা এই গণমাধ্যম জন্ম দিয়েছেন তার ব্যক্তিগত উদ্দেশ্যে, আমরা শুধু আমাদের মানসিক তৃপ্তির জন্য, আমাদের মেধা যাচাইয়ের জন্য, বা কোনো প্ল্যাটফর্মে কাজ করার জন্য, অথবা সামাজিক ভাবসাব দেখানোর জন্য আমরা কিন্তু গণমাধ্যম কর্মী হতে চাই। আরো কারণ আছে, আমরা যে কটা এই মুহূর্তে মনে করছে বলছি। আমি সাম্প্রতিক একটা অভিজ্ঞতা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই। গত কয়েকদিন আগে যে ভাঙচুর হামলা হলো 5 তারিখের পরে, আমি 4 তারিখ থেকে মোটামুটি ঘরের মধ্যে আটকা আছি। কেননা আগে যে টেলিভিশনটা কাজ করতাম, লোকাল লোকজন বা অনেকেই আমাকে জানেন, আমি সেই টেলিভিশনে এখন কাজ করছি, নতুনটার খবর অতটা তারা জানেন না। তো আমি ঘরে আটকা আছি এই কারণে আমি জানি যে কেউ যদি একটু বলে দেয় যে এখানে অমুক টিভির সাংবাদিক থাকে, তাহলে হামলা হতে পারে। কেননা রাস্তাঘাটে হামলা হচ্ছে। আমার ওয়াইফ আমাকে একটা কথা বললে যে তুমি মহিলাদের মতো অবস্থায় এত ভয় পাও, সাংবাদিকতা কেমনি বললাম। আমি বললাম দেখো, 5 তারিখের হেফাজতের যেটা ছিল ওটাও কভার করেছি আমি, হরতাল, গুলি, অনেক কিছু কভার করেছি। সোহেল আমার সঙ্গে ছিলেন বা সময় যারা ছিলেন জানেন, ভয় পাইনি কোনোদিন, বা ভয় পেতে হয়নি। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। রাস্তার যে টোকাই বা পকেটে যারা আছে, তারা পর্যন্ত একটা গণমাধ্যম কর্মীর গায়ে হাত দিচ্ছে। পুলিশ তো আছেই, অন্যান্য বড় কর্মকর্তা কর্মচারী তো আছেই। তাহলে আমাকে যদি 5 দিন ঘরের দরজা বন্ধ করে থাকতে হয়, সাবেক টেলিভিশনে কাজ করেছি, সেই পরিচয়টা আমার গায়ে আছে বলে, বা আমার বিদ্যুতের চেহারাটা মানুষ চিনে বলে আমাকে যদি ঘরে বন্দি থাকতে হয়, তাহলে কোন গণমাধ্যমে আমি কাজ করছি? রাস্তায় এখনই যখন আমি পরিচয় দিতে পারবো না যে আমি সাংবাদিক হিসেবে আমি আছি, আমাকে ওই ছাত্র জনতা মারবে, তৌহিদি জনতা মারবে, পুলিশ জনতা মারবে, আমার অফিসের অ্যাডমিন আমাকে মারবে, আমার কর্তৃপক্ষ মারবে, তাহলে মার খাওয়ার জন্য আমার সাংবাদিকতা, এই মার খাওয়ার জন্য কি আমাদের জন্ম এবং বিচরণ? আমার সন্তানকে আমি রাস্তায় বেরোতে পারবো না, আমার পরিবারকে নিয়ে আমি রাস্তায় বেরোতে পারবো না। কেউ মারলে বলবে সাংবাদিক মেরেছে, মশার সাংবাদিক, এই দুটোকে মারলে বোধ হয় কেউ কেউ খুশি হয়, অনেকের উপকার হয় এবং কোনো প্রতিবিধানও হয় না। আমরা চাই অবস্থা থেকে উত্তরণের, এবং আজকে ভয়েস রেস করবেন আরিফুল সাজ্জাদ ভাই এবং আমাদের আরেক ভাই আহমদ ফয়েজ সাহেব, আমার তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আগে থেকে আমি চিনি। আজকে দেখলাম আরিফুল সাজ্জাদ ভাই আগে থেকে প্রতিবাদী কথা বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং সাধারণত আমি এই ধরনের প্ল্যাটফর্মের জীবনে প্রথম কথা বলছি এভাবে যে কথা বলার সুযোগ এসেছে। আজকে অফিসে গেলে আরিফুল সাজ্জাদ ভাইয়ের পেছন থেকে চেয়ারটা সরে যাবে না, এখন সেই সুযোগটা এসেছে। তাই আমাদের সকলেরই এই সুযোগটা গ্রহণ করা উচিত। আমি মনে করি যে এখন এই সুযোগ হয়েছে, মালিকদের চোখে চোখ রেখে কথা বলার সুযোগ এসেছে। আমাকে নিয়োগ দেওয়ার আগে আপনি ভাববেন যে আমাকে আপনি সন্তান হিসেবে পালন করতে পারছেন কিনা, নয়তো নিয়োগ দেবেন না। আপনার 500 সাংবাদিক দরকার নেই। ওয়েস্ট বোর্ডের কথা যে বললেন, আমার মনে হয় এটা বাস্তবায়ন হবে। কেননা কম তেলে চপচপ ভাজার যে একটা প্রবণতা আমাদের ডিজিটাল মিডিয়া সহ এই যে টেলিভিশন গণমাধ্যমে যেগুলো আছে, এর থেকে মালিকরা কখনোই বের হবে না, প্রয়োজনে এটা বন্ধ করে দেবে, কিন্তু তারা কখনো এর বাইরে বের হবে না। আমার মধ্যে একজন রিপোর্টার করে জয়েন্ট নিউজ এডিটর হলাম, আমাকে যখন 50 থেকে 55 হাজার টাকাতে পাওয়া যায়, এই 50 থেকে 55 হাজার টাকায় 10 জন রিপোর্টার পাওয়া যায়, তাহলে আমি কি আউটপুটটা দেবো? আমি ক্লারিফাইড কথা বলবো, আমি স্বচ্ছতার কথা বলবো, আমি কোয়ালিটির কথা বলবো। আমার এই যে সাবেক সহকর্মী এখানে আছেন, তারা জানেন যে আমাকে নিয়ে কত কথা হতো অফিসে, যে আমি একটু কারিয়াতি করি, পণ্ডিতি করি। আমি তো কারিয়াতি পণ্ডিতি করার জন্যই সাংবাদিকতা করতে এসেছি। ভুল বানানটা দেবে তুমি, ভুল বাক্যটা দেবে, ভুল উচ্চারণটা দেবে, এগুলো দেওয়ার জন্য তুমি আমাকে নিয়োগ দিয়েছো। সেটা আমি যখন বলতে যাই, তখন সহকর্মীরা বিচার দেবে, কারণ এই লোকটা তো বেশি কথা বলে না, সে ডিস্টার্ব
করে তাকে দিয়ে কাজ হবে না, এটা হবে না, সেটা হবে না। আমার আরেকজন সাবেক সভাপতি এখানে আছেন, তিনি বলছিলেন একবার আমাকে ফোন করে যে ভাই নিউজ রুমে তো দম ছাড়তে পারি না ভালো করে, আপনি যখন ছিলেন তখন নাকি হাসি খুশি পরিবেশ ছিল, এখন আমরা দম ছাড়তে পারি না নিউজ রুমে। তাহলে এই আমরা এই দম আটকে থাকা পরিবেশে কি কাজ করব? আমি আবারও বলছি, এখন সুযোগ হয়েছে আমাদের কথা বলার। আমরা সেই কথাগুলো আশা করি এমনভাবে বলবো শুধু কর্তৃপক্ষের কানে না, মগজে গেঁথে যাবে এবং আমাদের দাবিগুলো আশা করি বাস্তবায়ন হবে। শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাইকে। শেষ করছি আমরা এখানে। সবাইকে একটু সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। জি ধন্যবাদ। আমার নাম বাহরাম খান, আমি ডেইলি স্টার সিনিয়র রিপোর্টার। সংক্ষেপে বলবো, আজকে যে আয়োজন, যারা আয়োজক হিসেবে পরিশ্রম করেছেন তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এত কষ্ট করে আয়োজন করেছেন, আমরা সে কথা বলতে পারছি, এই জন্য ধন্যবাদ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে 13 দফার যে দাবি তোলা হয়েছে খুবই যৌক্তিক, খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু গণমাধ্যমের সমস্যা 13 দফায় সীমাবদ্ধ নয়, গণমাধ্যমের সমস্যা আরো অনেক বেশি। কিন্তু আমার মনে হয় যে এই 13 দফার যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফোকাস থাকা একটা বিষয়ের উপরে। যেমন আমরা এই দাবিটা এখন কার কাছে করছি? সরকারের কাছে, আমাদের সাংবাদিক ইউনিয়নগুলোর কাছে, নাকি অন্য কোনো বোর্ডের কাছে? মানে সরকার তো অবশ্যই একটি সত্তা, এই সরকারের সঙ্গে নেগোসিয়েট করতে হবে। এই সরকারের সঙ্গে নেগোসিয়েট করবে কি? আমরা দেখি একটা দল ক্ষমতায় আসলে এক গ্রুপের সাংবাদিকরা যান, আরেকটা দল ক্ষমতায় আসলে আরেক গ্রুপের সাংবাদিকরা যান। তো এই যে গ্রুপ ভিত্তিক সাংবাদিক, দল ভিত্তিক সাংবাদিকের যে আমরা কালচার তৈরি করেছি, সেই কালচারটা থেকে বের হয়ে এসে নিজেদেরকে আগে সৃষ্টি করতে হবে। কারণ এখন সংস্কারের সময় না, এখন সৃষ্টির সময়। এই সৃষ্টির সময়কে যদি আমরা ধরতে না পারি, তাহলে গণমাধ্যমের যে চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের যে মূল্যায়ন, সেই গণমাধ্যমের যে মানে ভিত্তি, সেই ভিত্তিকে আমরা রিকগনাইজ করতে পারবো না। চতুর্থ স্তম্ভ কেন আমরা বলি? এই চতুর্থ স্তম্ভের গুরুত্ব হচ্ছে রাষ্ট্রের 3টি স্তম্ভ সংবিধানে স্বীকৃত: আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। সংসদে আইন প্রণয়ন হয়, শাসন বিভাগ সেই আইনের পরিপ্রেক্ষিতে বিচার করে এবং শাসন বিভাগ সেই আইনের পরিপ্রেক্ষিতে শাসন করে, সেই শাসন ঠিক মতো হচ্ছে কিনা সেইটা বিচার করেছে বিচার বিভাগ। তার বাইরে আলাদাভাবে 4th স্টেপ বলা হচ্ছে গণমাধ্যমকে। এই গণমাধ্যমের গুরুত্ব এবং মাহাত্ম্য সেই পর্যায়ে। তাই এই 13 দফাকে আমি সম্পূর্ণ শ্রদ্ধা করি, কিন্তু আমার মনে হয় এই প্ল্যাটফর্ম থেকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যারা দলভিত্তিক সাংবাদিক, গ্রুপ ভিত্তিক সাংবাদিকের মধ্যে আছে, তাদেরকে এবলিশ করে নতুন সৃষ্টি করতে হবে, যে সৃষ্টি রাষ্ট্রের সঙ্গে এগুলো নেগোসিয়েট করবে। আমি আর কোনো ওই অমুক ভাই তমুক ভাইয়ের কাছে গিয়ে বলবো না, আমার দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেন। এই প্ল্যাটফর্ম হবে সেই প্ল্যাটফর্ম যারা সারা বাংলাদেশের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নেতৃত্ব দেবে। আমরা সেই 13 দফা নয়, এক দফা আমাদের নেতৃত্বে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের 4th স্টেট সংস্কার হবে। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, মুক্তিযুদ্ধকে যারা ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধকে যারা খারাপভাবে ব্যবহার করেছে, তাদেরকে ঘৃণা করি। সেই ঘৃণার উপর আমাদের নতুন সৃষ্টি করতে হবে। সেই সৃষ্টি হচ্ছে আজকের এই উদ্যোগ। যারা এই উদ্যোগের সঙ্গে প্রথম থেকে জড়িত, পরিশ্রম করছেন, খরচ করছেন, আমি সব সময় সর্বাত্মক সহযোগিতা এবং মানে উপস্থিত থেকে আমি এটার সাথে যুক্ত থাকবো। এবং আমার কথা হচ্ছে এই 13 দফা দাবি নিয়ে আমি কার কাছে যেতে চাই না। আমি নিজের প্ল্যাটফর্ম হতে চাই, আমি নিজে নেগোসিয়েট করতে চাই, আমি নিজে ঠিক করতে চাই বাংলাদেশের সাংবাদিকতা কেমন হবে, স্বাধীন বাংলাদেশের সাংবাদিকতা কোন দিকে পরিচালিত হবে। কোন মানে দল ভিত্তিক সাংবাদিক নেতাদের পিছনে চলে আমরা ঘুরতে চাই না। এটা আমার এক কথা। এক দফা 13 দফা থেকে এক দফায় আসেন, তাহলে এই 13 দফা না আর 100 দফা 200 দফা আমরা বাস্তবায়ন করতে পারবো। কাদের হাতে গণমাধ্যম যাবে, কারা গণমাধ্যমের লাইসেন্স পাবে, সাংবাদিক ছাড়া কারো হাতে গণমাধ্যমের লাইসেন্স যেতে পারবে না। এই দেশের সাংবাদিকরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। যখন 71 সালে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সারা দেশে এভাবে সব মিডিয়া এত ফ্রি ছিল না যে তথ্য চলে যেত। কিন্তু এই দেশের সাংবাদিকরা লুকিয়ে চিপিয়ে বিদেশে খবর পাঠিয়েছে। এই দেশের সাংবাদিকরা স্বাধীনতার অন্যতম অত্যন্ত প্রহরী। কিন্তু এই স্বাধীনতার কথা বলে বলে যারা ব্যবসা করেছে, নষ্ট করেছে, সাংবাদিকতাকে দলীয়করণ করেছে, তাদের বাইরে গিয়ে নতুন সৃষ্টি নিয়ে আসুন, চলুন, তাহলে আমরা সামনের দিকে